হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিফ আহমেদ। তো আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংরেজি শিখতে পারি আমরা বা কিভাবে ইংরেজি শুরু করতে পারি। তো ইংরেজিতে শুরু করতে হলে বা ইংরেজিতে কথা বলতে হলে ডেফিনেটলি উই হ্যাভ টু নো সাম রুলস। দ্য রুলস ইজ আমাদেরকে জানতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে লেটার কি, তারপরে আমাদেরকে জানতে হবে ওয়ার্ড কি। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, তো লেটার কি, তারপরে ওয়ার্ড কি। এরপরে আমরা জানবো হচ্ছে সেন্টেন্স, যে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে কিন্তু একটা বাক্য। তো আমরা বাক্য কিভাবে তৈরি করতে পারি, হাউ টু মেক সেন্টেন্স ইজিলি, আমরা সহজভাবে কিভাবে বাক্য তৈরি করতে পারি সেই বিষয়গুলো জানবো আজকের এই ভিডিওতে। তারপরে আমরা শিখব পার্টস অফ স্পিচ। তো প্রত্যেকটা বাক্য তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই পার্টস অফ স্পিচ জানতে হবে। আমরা যদি পার্টস অফ স্পিচ না জানি তো আমরা বাক্য তৈরি করতে পারবো না। দেন আমরা জানবো হচ্ছে টেন্স হচ্ছে একটা সময় বা কাল, যে আমরা বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে আমরা যেগুলো করেছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। তো আজকের এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। তো হ্যালো বন্ধুরা, আমরা এই পর্বে শিখব যে আমরা শিখতে চাচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ভাষা, বা আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। হাউ ক্যান আই স্পোকেন ইংলিশ। তো ফার্স্ট অফ অল উই নিড টু লার্ন সাম টপিক। তো ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ভাব প্রকাশ করা বা ভাব বিনিময়ের মাধ্যমই হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তো আমরা শুরুতে দেখেছিলাম যে লেটার কি। তো আমরা আমরা হচ্ছে লেটার জানবো বা বর্ণ। তো ভাষা লিখবার জন্য ব্যবহৃত চিহ্নই বর্ণ বা লেটার। তাও লেটার হচ্ছে কয়টি? লেটার হচ্ছে 26টি। এ থেকে জেড পর্যন্ত যেগুলো আসছে, যেমন ABCD থেকে জেড পর্যন্ত সবগুলোই হচ্ছে এক একটা বর্ণ। এরপরে আলফাবেট মানে বর্ণমালা, লেটার সমূহকে একাত্রে আলফাবেট বলা হয়। যেমন ABCDকে এগুলো একাত্রে আলফাবেট বলা হয়। আলফাবেট হলো দুই প্রকার, যেমন ভাওয়েল আবার কনসোনান্ট। ভাওয়েলে কি, এগুলো কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শিখতে হবে। ভাওয়েল হচ্ছে AEIOU, মানে হচ্ছে 5টি AEIOU। এগুলো ছাড়া আসলে বাক্য তৈরি হয় না, দুই একটা ছাড়া। তারপরে হচ্ছে এই 5টা বাদে হচ্ছে আর 21টা হচ্ছে কনসোনান্ট। AEIO বাদ দিয়ে বাকি 21টা হচ্ছে কনসোনান্ট। তো এরপরে আমরা লেটার তো শিখলাম, কিন্তু লেটার শিখলে তো আর হবে না। তো আমাদেরকে জানতে হবে ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, এক বা একাধিক মিনিংফুল লেটারই হচ্ছে ওয়ার্ড। মানে আমরা যদি কতগুলো লেটার পাশাপাশি বসে একটা কি করে, ওয়ার্ড তৈরি করে। এক বা একাধিক মিনিংফুল লেটার নিয়ে ওয়ার্ড তৈরি হয়। যেমন আই মানে হচ্ছে আমি, এবং এ মানে একটি, ম্যান মানে হচ্ছে মানুষ। এখানে কিন্তু 3টি লেটার যুক্ত হয়েছে, যেমন MA, তারপরে হচ্ছে N। তো ম্যান মানে হচ্ছে মানুষ। এছাড়া যদি একটি বাক্যে লেখা হয় O and ER ভাওয়েলস, তো এক্ষেত্রে O এবং EO ওয়ার্ড। অর্থাৎ যখন এক বা একাধিক লেটার বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা অর্জন করে তখন উভয় হচ্ছে কি, ওয়ার্ড। তো ওয়ার্ডের পরে আমাদেরকে শিখতে হবে সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। তো আমরা যদি সেন্টেন্স তৈরি করতে পারি, ইফ উই নো দ্যাট হাউ টু মেক সেন্টেন্স, দেন উইল এবল টু স্পিক ইন ইংলিশ। সো ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্স শিখব। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, এক বা একাধিক ওয়ার্ড। আমাদেরকে মনে রাখতে হবে এক বা একাধিক ওয়ার্ড কোনো পূর্ণ ভাব ব্যক্ত করলে তাকে কি বলে, সেন্টেন্স বলে। যেমন ওই গ্রুপ অফ ওয়ার্ড মানে শব্দ সমষ্টি। যেমন
আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে আইও কিন্তু একটা হচ্ছে ওয়ার্ড, ইট হচ্ছে একটা ওয়ার্ড, তারপরে রাইস হচ্ছে আর একটা ওয়ার্ড। এখানে তিনটা ওয়ার্ড বসে একটা বাক্য তৈরি হয়েছে, আমি ভাত খাই, আই ইট রাইস। মূলত এখানে সেন্টেন্সে তিনটে কী রয়েছে, লেটার রয়েছে। আমরা পড়েছিলাম না যে লেটার, পাশাপাশি কয়েকটি শব্দ বসে লেটার তৈরি হয়, আবার পাশাপাশি ওয়ার্ড তৈরি হয়। তো আবার পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে কি হয়, মূলত সেন্টেন্স তৈরি হয় বা সেন্টেন্স তৈরি করতে হয়। সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের মূল বা প্রধান ওয়ার্ডটি হচ্ছে ভার্ব। ভার্ব নিয়ে আমাদের যত কাজ, ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। তো ভার্ব ছাড়া কোনো ভাব সাধারণত প্রকাশ করাও যায় না। সরি, এবার আমরা দেখব গ্রামার। ভাষা যে নিয়ম মেনে চলে তাই হচ্ছে গ্রামার। মানে ভাষায় বা কথা বলতে হলে আমাদেরকে একটা নিয়ম নীতি মেনে চলতে হয়, সবগুলোই কিন্তু একটা রুলস থাকে না। তো আমাদেরকে যে ইংরেজি ভাষায় একটা বা বাংলা ভাষায় একটা রুলস মেনে নিতে হয়, সেটাই হচ্ছে গ্রামার। যে এটা হচ্ছে একটা রুলস বা নিয়ম কানুন। তো আমাদেরকে এই নিয়ম কানুন মেনে চলতে পারলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তো সেন্টেন্স হচ্ছে ভাষার ইউনিট। কাজেই বাক্য গঠনে যে সকল নিয়ম অনুসরণ হয় তাই হলো গ্রামার। গ্রামার কোনো পুস্তক নয়, গ্রামার ইজ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। মানে একটা ভাষার কতগুলো রুলস হলো গ্রামার। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে 5টি ভাগে বিভক্ত। তো 5টি ভাগ আমরা দেখে নেই, যেমন হচ্ছে অর্থোগ্রাফি মানে বর্ণ বিবরণ, অর্থোগ্রাফি, তারপরে হচ্ছে ইটিমোলজি বা শব্দ বা পদ প্রকরণ, তারপর হচ্ছে সিনট্যাক্স বাক্য প্রকরণ বা পদ বিন্যাস, বা পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন, পাংচুয়েশন। এরপর হচ্ছে প্রসডি বা দ্বন্দ্ব প্রকরণ, প্রসডি। তো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো পার্টস অফ স্পিচ, আমরা পার্টস অফ স্পিচ শিখবো আজকের এই ভিডিওতে। তো পার্টস অফ স্পিচ বুঝতে পারার অর্থ ওয়ার্ডের নেচার, নেচার বা প্রকৃতি সম্বন্ধে সম্যক জ্ঞান। পার্টস অফ স্পিচের গুরুত্ব গ্রামারে অপরিসীম। তো আমরা যদি এটা একদম সহজ ভাষায় বলি যে প্রত্যেকটা হচ্ছে অর্থবোধক শব্দই হচ্ছে কি পার্টস অফ স্পিচ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। গ্রামারের 50% বোঝা সম্পূর্ণ বলে আমি মনে করি। যদি পার্টস অফ স্পিচ বোঝেন তাহলে আপনি কি করবেন, 50% সহজ করে ফেললেন ইংরেজি শেখার ক্ষেত্রে। তো পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে কি বাক্যের অংশ। পার্টস মানে কি, পার্ট মানে একটা হচ্ছে অংশ, অফ স্পিচ, স্পিচ মানে কি বাক্য, বাক্যের একটা অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। কাজেই শুধু ওয়াটার কোন শব্দে পার্টস অফ স্পিচ নয়, একটি বিচ্ছিন্ন ওয়ার্ড মানে হচ্ছে ওয়াটার, মাত্র একটা ওয়ার্ড, কারণ উহা কোনো বাক্যের অংশ নয়। কিন্তু আই ওয়াটার দ্য প্লান্ট, এখানে কিন্তু ওয়াটার হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। কীভাবে পার্টস অফ স্পিচ হলো, তো চলুন আমরা জেনে নিই। তো ওয়াটার শব্দটি পার্টস অফ স্পিচ এবং ভার্বের কাজে সেন্টেন্সে ব্যবহৃত শব্দ মাত্রই পার্টস অফ স্পিচ। তো সকল প্রকার পার্টস অফ স্পিচ ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ নয়। ওয়ার্ড যতক্ষণে বাক্য ব্যবহৃত না হয়, অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয়, ততক্ষণে ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা যায় না। তো সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডের ভূমিকা বা ফাংশনিং অনুযায়ী সমস্ত ওয়ার্ডকে 8 শ্রেণীতে বিভক্ত করা যায়, সেটা আমরা দেখে নেই। যেমন হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে সব্যয়, তারপরে প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজাংশন। তো এরপরে শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা দেখে নিই নাউন কাকে বলে। নাউন হচ্ছে বিশেষ্য বা নাম। নাম জাতীয় যতগুলো ওয়ার্ড আছে, যেমন হচ্ছে বাক্যে যে কোনো ওয়ার্ড কোনো কিছু নাম ইন্ডিকেট করে, কি করতে হবে, নাম ইন্ডিকেট করে, তাকে নাউন বলে। তো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। বাক্যে ওয়াকিং শব্দটি একটি কাজের নাম বুঝিয়েছে। মানে ওয়াকিং কি, হাঁটা, হাঁটা হচ্ছে কি একটা নাম বা
নাউন, তাই উভয় হচ্ছে নাউন। বাক্যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত শব্দগুলো অবশ্যই নাউন অথবা ইকুইভ্যালেন্ট টু নাউন, মানে নাউনের সমমান হতে হবে। প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত ওয়ার্ডগুলোই হচ্ছে অবশ্য নাউন বা ইকুইভ্যালেন্ট টু নাউন, মানে নাউনের সমমান। তো বাক্যে ব্যবহৃত শব্দসমূহের প্রচুরক নাউন। একটি বাক্যে বহু সংখ্যক নাউন ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট ব্যতীত অন্য কোনো নাউন বাক্যে ব্যবহৃত হলে উহার পূর্বে অবশ্যই প্রিপোজিশন বসবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সাবজেক্টের এবং অবজেক্ট ব্যতীত, সাবজেক্ট এবং অবজেক্ট ব্যতীত কোনো নাউন বাক্যে ব্যবহৃত হলে উহার পূর্বে অবশ্যই কি বসে? প্রিপোজিশন বসে। তো আমরা এরপরে শিখব হচ্ছে প্রিপোজিশন, অন্যথায় উন্মুক্ত নাউন কোনো বিচ্ছিন্ন থাকবে। তো এরপরে আমরা একটা উদাহরণ দেখে নেই, যেমন হচ্ছে রহিম নস করিম। রহিম কি করে? জানে। নস মানে হচ্ছে জানা, তো করিম জানে কারকে? জানে করিমকে। তো মেইন সাবজেক্টকে এখানে রহিম হচ্ছে মেইন সাবজেক্ট, যে রহিম জানে, তার মানে রহিম হচ্ছে সাবজেক্ট, জানা মানে এটা হচ্ছে ভার্ব, আবার হচ্ছে অবজেক্ট হচ্ছে করিম, মানে কাকে জানে, যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, যে কাজ যেটা সেটা হচ্ছে অবজেক্ট, আর মাধ্যম সেটা হচ্ছে কি? ভার্ব। তো আমরা আর একটা উদাহরণ দেখে নিই, এটা হচ্ছে প্রিপোজিশন সহ, যে আমরা একটা প্রিপোজিশন দেখব, যেমন হচ্ছে রহিম স করিম। রহিম দেখেছে করিমকে ইন দ্য বাস, মানে বাসের ভিতরে। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। তো রহিম হচ্ছে সাবজেক্ট, আমরা বলেছিলাম যে কর্তা হচ্ছে সাবজেক্ট, আবার দেখা এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট মানে কি? যে আমরা যাকে দেখেছি বা যেটা করেছি সেটা হচ্ছে অবজেক্ট। প্রিপোজিশন ইন দ্য বাস, দ্য বাস কি? একটা নাম, একটা যানবাহনের নাম কি হচ্ছে? বাস, তো হচ্ছে নাউন। এরপরে আমরা দেখে নিই, যেমন আই গো স্কুল। এ বাক্যে স্কুল হচ্ছে নাউন, শব্দটি সাবজেক্ট নয়, অবজেক্ট নয়, বিচ্ছিন্ন শব্দ, সুতরাং প্রিপোজিশন চাই। তো আই গো স্কুল, আমি কি করি? স্কুলে যাই। এটা কিন্তু একটা প্রপার বা সঠিক শব্দ না। তো এটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা প্রিপোজিশন নিতে হবে। প্রিপোজিশন মানে হচ্ছে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, যে কোনো সাবজেক্ট বা অবজেক্টের পূর্বে বসে সেটা হচ্ছে যে প্রিপোজিশন, মানে হচ্ছে অবজেক্টের পূর্বে বসে। এখানে আই গো টু স্কুল, এখানে টু হচ্ছে প্রিপোজিশন। স্কুল শব্দটি প্রিপোজিশন টু দ্বারা কানেক্টেড, মানে টু কানেক্টর হিসাবে কাজ করেছে। এরপরে যদি আমরা জানি প্রোনাউন মানে সর্বনাম, তো আমরা যদি একদম সিম্পলভাবে এটা বুঝতে চাই, আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা যেখানে নাউন ব্যবহার করি, তো আমরা যদি নাউন ব্যবহার না করে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে প্রোনাউন মানে সর্বনাম। যেমন আমি এক্সাম্পল হিসাবে বলি, যেমন হচ্ছে যে আই নো রহিম, আমি রহিমকে চিনি। এখানে আমি কিন্তু নাউন উল্লেখ করেছি। আবার আমি যদি বলি দিস ইজ রহিম, তারপরে আমি বলি আই নো হিম, এখানে হিম কি? মানে সে, রহিমের কথাই আমি বলেছি। তো এখানে হিম হচ্ছে প্রোনাউন। তো এটা আমরা দেখে নিই, যেমন যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় বা নাউনের সাবস্টিটিউট মানে এর পরিবর্তে রূপে ব্যবহৃত হয়, তাদেরকে প্রোনাউন বলে। বাক্যে যে নাউন যে ভূমিকা পালন করে, প্রোনাউন এবং নাউনের পরিবর্তে ব্যবহৃত ঠিক সেই ভূমিকাই পালন করে। তো এরপরে আমরা দেখি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে নাম বিশেষণ, মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যে আমরা একটা রহিমের কথাই বললাম, তো রহিমের দোষ, গুণ বা লম্বা কতটুকু, তার কালার কেমন, এগুলো যদি আমরা ধরি, সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যে ওয়ার্ড শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, শুধুমাত্র নামপত্রের বিশেষত্ব বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এই যে বলছিলাম দোষ, গুণ, মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বিশ্লেষণ করে,
তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ। মানে যেমন আমি যদি দেখি গিভ মি এ রেড পেন, গিভ মি এ রেড পেন, তো এখানে কি হচ্ছে গিভ মি এ রেড পেন, এখানে সংখ্যা, একটা সংখ্যা বুঝিয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এ হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার রেড এটা হচ্ছে অবশ্য এটা হচ্ছে নাউন, পেন হচ্ছে এটাও নাউন। যেমন পেন, রেড পেন, অর্থাৎ পেনের নাউনের বিশেষত্ব বা বৈশিষ্ট্য হয়েছে রেড বা লাল, সুতরাং রেড শব্দটি অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা একটা দোষ গুণ বা অবস্থা একটা বৈশিষ্ট্য বোঝানো হয়েছে যে রেড মানে লাল, কালো, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কিন্তু রেড ইজ মাই ফেভারিট কালার, এখানে এই বাক্যটিতে রেড শব্দটি হচ্ছে নাউন, কারণ এতে উহা একটি রঙের নাম রূপে ব্যবহৃত হয়েছে, ইজ ভার্বের সাবজেক্ট। এছাড়া মাই শব্দটিও এখানে প্রোনাউন নয়। কার ফেভারিট কালার, মাই মানে হচ্ছে আমার, তারপরে কালার হচ্ছে কি নাউন কে, তারপরে পুলাফাই করেছে বলতে মাই শব্দটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ মানে আমার, ফেভারিট শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ অথবা গুণের ভিতরে একটা বুঝিয়েছে এখানে। তারপরে আমরা যদি অ্যাজ অ্যান এক্সাম্পল উই ক্যান সি দেয়ার আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি আই ওয়াক মানে আমি হাঁটি, ইন দ্য মর্নিং আমি কি করি সকালবেলা হাঁটি। তো বাক্যে ওয়াক ভার্ব মানে হাঁটা, কোনো কাজ করা বা সংগঠিত হওয়াই হচ্ছে ভার্ব। তো ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, তো আমরা যদি আর একটা উদাহরণ দেখি যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, বাক্যে ওয়াকিং কি নাউন, কারণ আমরা এখানে কি করেছি এটা শুরুতে এনে এটা বাক্যে ওয়াকিং নাউন উল্লেখ করেছি, যেমন ওয়াকিং হচ্ছে একটা নাউন হিসাবে উল্লেখ করেছি। আর এর পূর্বে আমরা দেখেছি যেমন আই ওয়াক মানে আমি হাঁটি, তো এটা হচ্ছে ভার্ব। তো ওয়াকিং যদি শুরুতে আনেছি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, তো এটা হচ্ছে নাউন মানে একটা নাম। তো দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং উইথ এ ওয়াকিং স্টিক, তো কি হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং উইথ এ ওয়াকিং স্টিক, এখানে ভার্ব অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহার করা হয়েছে। এ বাক্যে প্রথম ওয়াকিং হচ্ছে কি ভার্ব মানে হাঁটা ভার্ব, কিন্তু দ্বিতীয় ওয়াকিং অ্যাডজেক্টিভ, এবং কারণ উহা স্টিক নাউনকে কোয়ালিফাই করেছে কেমন, কেমন স্টিক, ওয়াকিং স্টিক মানে হচ্ছে কেমন স্টিক। এখানে এই যে ওয়াকিং স্টিক কি হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে একটা কোয়ালিফাই করেছে বা বিশ্লেষণ করেছে, যেমন একটা স্টিক মানে একটা লাঠি নিয়ে হাঁটতেছে, কেমন স্টিক মানে হচ্ছে হাঁটার জন্য একটা বৃদ্ধ মানুষ যেভাবে হাঁটে একটা লাঠি নিয়ে, তো কীরকম লাঠি, বৃদ্ধ মানুষ যে লাঠিগুলি ইউজ করে সেই লাঠিগুলো। তো ওয়াকিং স্টিক হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে কাজেই কোনো ওয়ার্ডের বাহ্যিক চেহারা দেখে উহাকে কোনো নির্দিষ্ট পার্টস অফ স্পিচ রূপে অভিহিত করলে ভুল হবে এবং অবিচার করা হবে। ওই ওয়ার্ডটি আসলে কি ভূমিকা পালন করছে তার উপর নির্ভর করে ওয়ার্ডটি। তো এরপরে আমরা দেখব হচ্ছে ভার্ব। ভার্ব কি ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা সম্পূর্ণ হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা সম্পূর্ণ হওয়া বোঝায় তাকে কি বলে ভার্ব বলে। যেমন আই ওয়াক ইন দ্য মর্নিং, আই ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটি, কাজ করা এখানে কি বোঝাইছে ওয়াক মানে একটা কাজ, হাঁটা কিন্তু একটা কাজ, তো হাঁটা বুঝিয়েছে, হাঁটা কি হচ্ছে ভার্ব, এখানে ওয়াক হচ্ছে ভার্ব। আবার ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ মানে হাঁটা, এটা কিন্তু পূর্বে এসেছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে একটা জিরান রূপে হয়েছে যোগ হয়েছে। তো এখানে ওয়াকিং হচ্ছে একটা নাউন, ইজ এ গুড ফর হেলথ কাজ করা বোঝায়নি, কাজের নাম বুঝিয়েছে কি হচ্ছে এটা নাউন। তারপরে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং উইথ এ ওয়াকিং স্টিক, এখানে হচ্ছে ওয়াকিং হচ্ছে কি ভার্ব, তারপরে এই ওয়াকিং কি হচ্ছে অ্যাডজেক্টিভ। এর আগে আমরা দেখেছিলাম ভার্বের অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, কারণ কাজ করা বোঝাতে কাউকে কাজটি করতে হবে, সুতরাং
সাবজেক্ট চাই, সাবজেক্টবিহীন ভার্ব হচ্ছে প্রকৃত ভার্ব নয়, সাবজেক্টবিহীন ভার্ব কি প্রকৃত ভার্ব নয়। বিপরীত ক্রমে ভার্ব ছাড়া সাবজেক্টের অস্তিত্ব নেই, কারণ কোনো কাজ না করে কর্তা বা সাবজেক্ট হওয়া যায় না, কাজেই সাবজেক্ট ও ভার্বের অঙ্গাঙ্গিকভাবে জড়িত, একটি অপরটিকে ছাড়া অচল বা অকল্পনীয়। ভার্ব ছাড়া সাবজেক্ট কি হয়, তৈরি হয় না, বা এটা একটা ছাড়া আরেকটা কী করে, চলতে পারে না। যেমন রিড দ্য বুক, বাক্যটিতে রিড, রিড মানে কি হচ্ছে, এটা নাউন, ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নয়, সুতরাং উহার কোনো সাবজেক্ট নেই। রিড দ্বারা এখানে পড়া কাজটি সম্পন্ন হওয়া বোঝায় না, কে পড়েছে বা কি হচ্ছে এটা কিন্তু বোঝায় না, এখানে একটা সাবজেক্ট ছিল না। তারপরে অ্যাডভার্ব যদি আমরা দেখি, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে কোনো একটা কাজ করলে ওটাকে বিশেষণ বা মডিফাই করে। যেমন যে ওয়ার্ড ভার্বের অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে তাকে কি বলে, অ্যাডভার্ব বলে। যেমন আমরা উদাহরণ হিসাবে দেখে নেই, করিম ইজ এ ভেরি গুড বয়। করিম, করিম কি হচ্ছে এখানে, তারপর ইজ এ ভেরি গুড বয়, করিম একজন হয় ভালো, একটা ভালো ছেলে। তো এখানে করিম হচ্ছে ইজ এ ভেরি, এখানে ভেরি কি, এখানে ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। মানে আমরা কিন্তু এখানে বলতে পারতাম যে করিম ইজ এ গুড বয়, কিন্তু আমরা সেটা না করে আমরা বলছি করিম ইজ এ ভেরি গুড বয়, মানে খুবই ভালো ছেলে। তো সেক্ষেত্রে বসেছে অ্যাডভার্ব। যে কোনো বাক্যগুলো আমরা এভাবে বলতে পারি যে সে দৌড়ায়, ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে সে খুব জোরে দৌড়াচ্ছে বা দ্রুত দৌড়াচ্ছে, এখানে দ্রুত কি, দ্রুত হচ্ছে অ্যাডভার্ব। তারপরে গুড, একটা গুণ, তার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর বয় কি একটা নাউন। বয় নাউনকে কোয়ালিফাই করেছে গুড, কেমন বয়, গুড বয়। সুতরাং গুড অ্যাডজেক্টিভ, আবার কেমন গুড, ভেরি গুড। ভেরি গুড হচ্ছে কি অ্যাডভার্ব, শব্দটি গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, সুতরাং ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আমি আগে বলেছিলাম। আবার আমরা যদি দেখি যে হি ওয়াক্স ভেরি স্লোলি, সে আস্তে আস্তে দৌড়ায়, আমরা ভেরি ইউজ করেছি, মানে হে ওয়াক্স স্লোলি, সে খুব আস্তে আস্তে হাঁটে। আমরা যদি বলতাম সে আস্তে আস্তে হাঁটে, সেক্ষেত্রে হয়তো কি, সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব হতো না। যদি সে খুব আস্তে আস্তে কী হচ্ছে হাঁটে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এ বাক্যে ওয়াক হচ্ছে ভার্বকে মডিফাই করেছে স্লোলি, সুতরাং স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। আবার স্লোলিকে অ্যাডভার্বকে মডিফাই করেছে ভেরি, কেমন ধীরে, খুব ধীরে, ভেরি স্লোলি, সুতরাং ভেরিকে, ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, পক্ষান্তরে অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ ও অন্যান্য অ্যাডভার্বকে। তারপরে আমরা দেখি প্রিপোজিশন। আমরা কোনো বাক্য যদি বড় করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। প্রিপোজিশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই বিষয়ে। তো আমাদেরকে কোনো বাক্য বড় করতে হলে তো আমাদেরকে কী করতে হবে, প্রিপোজিশন ইউজ করতে হবে। যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, কী করো, বইটা টেবিলের উপরে রাখো। বাক্যে দা হচ্ছে টেবিল বা টেবিল নাউন, টি বাক্য দ্বারা বিচ্ছিন্ন, উহার পূর্বে অন বসে, মানে পুট অন দ্য টেবিল, এখানে আমরা ওয়ান ইউজ করলে মানে কিসের উপরে রাখলাম, আমরা টেবিলের উপরে। যদি টেবিলের উপরে রাখতে যাই সেটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা অন বসাবো, তাহলে এটা হবে প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। যদি একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেটা ইউজ করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। তা আমরা দেখি যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে রাখো, সেক্ষেত্রে অন ব্যবহার করেছে, মানে কি কোথায় রাখবো। এর আগে আমরা দেখেছিলাম পুট দ্য বুক দ্য টেবিল, মানে বইটা রাখো টেবিলে, কিন্তু টেবিলের কোথায় রাখবে আমরা কিন্তু এটা উল্লেখ করিনি, সেক্ষেত্রে এটা কিন্তু প্রপার প্রিপোজিশন না। তো প্রিপোজিশন হচ্ছে পুট দ্য বুক অন দ্য টেবিল, মানে বইটি টেবিলের উপরে রাখো, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রিপোজিশন। সুতরাং এখানে ওয়ান একটি প্রিপোজিশন বাক্যে ব্যবহৃত।
নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনকে বাক্যের সাথে সম্পর্কিত করে। আমি যে বলেছিলাম এটা লাইক ওয়ান কাইন্ড অফ কানেক্টর হিসাবে কাজ করে। তারপরে আমরা দেখি যেমন আমি স্কুলে যাই, এখানে স্কুল ইকুয়াল টু স্কুল প্লাস এ, অর্থাৎ স্কুলের সাথে এ বিভক্তি যোগ হয়ে শব্দটি বাক্যে আনয়িত হয়েছে। বাংলা বাক্যে ঠিক এই বিভক্তির কাজই ইংরেজি বাক্য করে প্রিপোজিশন। যেমন আই গো টু স্কুল, আই গো মানে আমি যাই, কোথায় যাই, টু স্কুল মানে স্কুলে। এখানে টু হচ্ছে কি, টু হচ্ছে প্রিপোজিশন, এই যে টু হচ্ছে প্রিপোজিশন আর স্কুল কি হচ্ছে নাউন। আমরা জানি যে কোনো কিছু নাম ব্যবহার করলে সেটা হচ্ছে নাউন। কতিপয় প্রিপোজিশনের ব্যবহার আমরা শিখি, যেমন হচ্ছে এটা সবচেয়ে ভেরি গুড একটা এক্সাম্পল আমরা দেখি। যদি আমরা কোনো কিছু উপরের থেকে উপরে বোঝাই, সেক্ষেত্রে আমরা কি করি, অন বসাই। যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে এটা যদি এটার সাথে মিশে থাকে, ধরি এটা হচ্ছে একটা টেবিল, তো টেবিলের উপরে বইটা কি করলাম, আমি টেবিলের উপরে রাখলাম, তার মানে টেবিলের উপরে মিশে আছে। তো মিশে থাকলে কি হবে, সেটা হয় সেখানে ওয়ান বসে। তো এরপরে আবার উপরে থাকলে, কিন্তু আমরা টেবিলের উপরেই রেখেছি ঠিক, কিন্তু টেবিলের সাথে মিশে নেই, মানে টেবিল থেকে অনেক একটা দূরত্বে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ বা ওভার বসাতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি, যেমন এটা হচ্ছে একটা আমি, তো এখানে হচ্ছে একটা ফ্যান, মানে আমার মাথা থেকে অনেক দূরত্বে অবস্থান করছে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, মানে আমাদের মাথার উপরে আছে কিন্তু স্থির, ওই জায়গা থেকে নড়ে না, সেটা হচ্ছে এখানে অ্যাবভ বসে। আবার বলতে পারে যে ভাইয়া তাহলে এখানে হচ্ছে ওভার দেখতে পাচ্ছি, তাহলে ওভারের আসলে কাজ কি? তো ওভারের কাজ হচ্ছে যে আমাদের মাথার উপরে ঠিকই, কিন্তু মাথার সাথে মিশেও নেই, কিন্তু হচ্ছে চলমান, যে আমাদের মাথার উপর দিয়ে একটা চলে গেল। যেমন আমরা বলতে পারি যে দ্য প্লেন ইজ ওভার মাই হেড, তা প্লেনটি আমার মাথার উপরে, মানে ওখান থেকে চলমান, স্থির না, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করি, ওভার। আবার টু হচ্ছে দিকে, আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম যে আই গো টু স্কুল মানে আমি স্কুলের দিকে যাই। আবার আমরা দেখি যেমন আউট, একটা সার্কেল, ধরি এটা একটা টিম বা মাঠ, তো এখানে হচ্ছে আউট, দ্য প্লেয়ার ইজ আউট অফ দ্য টিম। ধরুন একটা প্লেয়ারকে আমরা দলে নিলাম না, একটা দলের ভিতরে একটা টিম, তো সেটার ভিতরে নিলাম না, সে দলের কী করছে, বাহিরে অবস্থান করছে। তো সেরকম আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি দ্য প্লেয়ার ইজ আউট অ্যাট দ্য টিম। এরপরে আমরা আবার ব্যবহার করতে পারি হচ্ছে ইন এবং অ্যাট, এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট টু স্পোক ইন ইংলিশ। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন হচ্ছে ইন ঢাকা অ্যাট মিরপুর, আমি ঢাকা মিরপুরে আসি। সেখানে ঢাকা কি হচ্ছে, বড় একটা বিভাগ। তো ইন হচ্ছে আমি ঢাকার ভিতরে আছি, বড় জায়গার ক্ষেত্রে হচ্ছে ইন বসে। তো আমরা বড় জায়গার ক্ষেত্রে তারপরে হচ্ছে অ্যাট যদি আমরা বসাই, যেমন আই অ্যাম অ্যাট মিরপুর, ঢাকার একটা অংশের নাম হচ্ছে মিরপুর, তাহলে আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা, আমরা এভাবেও ব্যবহার করতে পারি। ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, আবার বড় জায়গার ক্ষেত্রে ইন বসাবো। আবার কোনো বড় জায়গার থেকে ছোট জায়গার ভিতরে আমি যদি বসাতে যাই, সেক্ষেত্রে ইন অ্যাট ব্যবহার করা যায়। আবার যদি আমরা ইনটু ব্যবহার করি, ইনটু হচ্ছে ধরুন একটা যে ভেতরের দিকে প্রবেশ করাই, যেখানে একটা অ্যাঙ্গেলের মতো দেওয়া আছে, যেমন দ্য টিচার কাম ইনটু দ্য ক্লাস, মানে শিক্ষক ক্লাসের ভিতরে ঢুকছে, সেক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। তারপরে আবার হচ্ছে আউট, এটা হচ্ছে ইনের মতো ওরকম, দ্য টিচার আউট অফ ক্লাস, মানে টিচার আউট অফ ক্লাস মানে শিক্ষক ক্লাসের বাইরে দিকে যাচ্ছে, গোয়িং আউট অফ ক্লাস মানে বাইরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। তারপরে আবার দেখতে পারি হচ্ছে যেমন বিলো, আবার আন্ডার। বিলো মানে হচ্ছে নিচে, আন্ডার মানে হচ্ছে নিচে,
বিলো মানে হচ্ছে কোনো কিছু যদি আমাদের সাথে নিচে বোঝানো হয়, যেমন দ্য লুক অ্যাট দ্য পিকচার বিলো মাই পোস্ট, মানে আমার পোস্টের নিচে আমি একটা পোস্ট করলাম ফেসবুকে, তো সেক্ষেত্রে আমি পোস্টের নিচে কী করলাম, একটা পিকচার অ্যাড করলাম। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার বিলো মাই পোস্ট। ওকে, ক্লিয়ার? তো আশা করি যে এটা নিয়ে আর কোনো কেউ সমস্যা হবে না। তো এরপরে আমরা দেখি হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে কানেক্টর, মানে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে কনজাংশন ইউজ করতে হয়, এবং বাক্যটি বড় করার জন্য আমাদেরকে অবশ্যই কনজাংশন ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ কনজাংশন ইফ ইউ ওয়ান্ট টু মেক এ লং সেন্টেন্স। সো ফার্স্ট অফ অল, যে ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ডকে ক্লাসকে যুক্ত করে তাকে কি বলে হচ্ছে কনজাংশন বলে। যেমন রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, মানে রহিম, আমরা কিন্তু রহিম করিম ওয়েন্ট দেয়ার আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি না। তো আমরা যদি এখানে ব্যবহার করতে যাই সেক্ষেত্রে যে রহিম একটা পার্সন এবং করিম একটা ব্যক্তি, তো দুইজনকে আমরা একত্রিত করব কি ধারা? দুজনকে আমরা একত্রিত করব হচ্ছে অ্যান ধারা। রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন। এরপরে হচ্ছে ধরুন আমরা আরেকটা এক্সাম্পল হিসাবে দেখে নিই, যেমন আই নো দ্যাট হি উইল কাম। আই নো দ্যাট মানে আমি চিনি, তাকে চিনি, হি উইল কাম। কিন্তু আমরা যদি কোনো একটা বাক্য তৈরি করতে যাই বা বড় করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এ ধরনের বাক্যগুলো ব্যবহার করতে হবে। অ্যান্ড এবং দ্যাট বা উইথ বা বাট, এগুলো হচ্ছে কানেক্টর বা কনজাংশন। আমাদেরকে বাক্য তৈরি করতে হলে বা বাক্য একটার পর একটা যুক্ত করতে হলে, মানে জোড়া লাগাতে হলে, আপনি একার পর একটা জোড়া লাগাই না আমরা যেরকম মালা গাঁথি, তো আমাদের একটার পর একটা জোড়া লাগাতে হলে কি করতে হবে? আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। অ্যান্ড, দ্যাট, উইথ, বাট, এগুলো হচ্ছে কনজাংশন। তারপরে আমরা যদি দেখি যেমন ইন্টারজাংশন মানে আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে, কি করে? মনের আবেগ প্রকাশ করে, তাকে আমরা কি বলি? ইন্টারজাংশন। মানে আমরা বলি না উহ আমি ব্যথা পেয়েছি, উহ। দেখেন শব্দটা কি? শব্দটা হচ্ছে ইন্টারজেকশন, মানে আমরা একটা আবেগ, মানে আমি ব্যথা পেয়েছি, সেই আবেগটা আমি কি করলাম? প্রকাশ করলাম। তো সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে একটা ভিন্নধর্মী পার্টস অফ স্পিচ। অন্যান্য পার্টস অফ স্পিচের মতো বাক্যের অন্যান্য ওয়ার্ডের অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ কোনো কী করে নেই, সম্পৃক্ততা নেই। যেমন হচ্ছে আমরা উদাহরণ দেখে নিই, আলাস হি ইজ ডেড। আলাস হি ইজ ডেড, এখানে আলাস কি হচ্ছে? আমাদের একটা হচ্ছে আবেগ প্রকাশ করেছি, তো সেক্ষেত্রে অ্যালাস হচ্ছে ইন্টারজেকশন। আবেগ বা ইমোশন হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড, অর্থাৎ ইন্টারজেকশনে মনের কোনো হঠাৎ পরিবর্তন অবস্থাকে ব্যক্ত করে। এই পরিবর্তিত আনন্দ বা দুঃখের যে কোনো ধরনের হতে পারে। যেমন প্রিপোজিশন, বাংলায় এই তিনটিকে বলে অব্যয়, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। কারণ এগুলো কোনো ব্যয় বা পরিবর্তন নেই, পক্ষান্তরে অন্য পাঁচটি অব্যয়, কারণ তাদের পরিবর্তন আছে। যেমন দেখি ম্যান হচ্ছে নাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে ম্যান। তারপরে আই এর প্রোনাউন, এর অবজেক্টিভ কেজ হচ্ছে মি। আবার গুড অ্যাডজেক্টিভ, এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তারপরে ফাস্ট অ্যাডভার্ব, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাস্টার। কিন্তু টু, ফ্রম, ইন, প্রিপোজিশন ইত্যাদি ভিন্ন ভিন্ন ফর্ম নেই, মানে এগুলো যেরকম আছে ওই সেম থাকবে। অ্যান্ড, বাট, অর, কনজাংশন ইত্যাদির কোনো ভিন্ন ভিন্ন ফর্ম নেই। তারপর হচ্ছে অ্যালাস, হুররে, ইন্টারজেকশন ইত্যাদির ভিন্ন ভিন্ন কোনো ফর্ম নেই। সুতরাং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের পাঁচটি সব্যয় এবং প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই তিনটি কী হলো? অব্যয়। তো আমরা এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করব, বারবার ভিডিওটা আপনি পজ করে দেখতে থাকবেন, আশা করি আপনি কখনোই ভুলবেন না। বিশেষ লক্ষণীয় বলতে আমরা যেটা বুঝি
একটি ওয়ার্ড কোনো পার্টস অফ স্পিচ হবে তা নির্ভর করে বাক্যে ওই ওয়ার্ডটি কী ভূমিকা পালন করে তার উপর বুঝতে হবে এটা, যে আমরা একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ শুধু শুধু বলেই দিতে পারি না যে এটা হচ্ছে এই পার্টস অফ স্পিচ, মানে বাক্যে কোন ভূমিকা পালন করে সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত উহা কোনো প্রকার ভূমিকা পালন করে না এবং কোনো পার্টস অফ স্পিচ হয় না, কেবলমাত্র বাক্যে ব্যবহৃত ওয়ার্ড পার্টস অফ স্পিচ। ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ নয়, একটি ওয়ার্ড মাত্র, কিন্তু আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে বাক্যে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ এবং নাউন। আই ওয়াটার দ্য প্লান্ট, এখানে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ এবং ভার্ব। এখানে আমরা কি করি? পানি দেই মানে গাছে, তো এখানে হচ্ছে ভার্ব। আবার আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি খাই। আই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক মানে হচ্ছে ভার্ব, আবার ওয়াটার মানে হচ্ছে নাউন। এখানে কী খাই আমরা? পানি খাই, এটা হচ্ছে নাউন, তো এটা হচ্ছে একটা নাউন। তো এরপরে আমরা দেখি যেমন আই নিড এ ওয়াটার পট, এখানেও একটি ওয়াটার একটি পার্টস অফ স্পিচ, তবে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ কিভাবে হলো যদি আমরা বলি যে আমাদের একটা পানির পট দরকার বা আমি পানির একটা পাত্র তা আমার একটা পাত্র দরকার। কীরকম পাত্র দরকার? পানির পাত্র। কি হলো? পানির পাত্র। এখানে একটা বিশেষায়িত করেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ম্যান, হি ইজ দ্য গুড ম্যান, ম্যান হচ্ছে কি এখানে নাউন। আবার হি ম্যান্ট ওভার দ্য বোট, এখানে হচ্ছে ভার্ব, এখানে ম্যান্ট হচ্ছে ভার্ব। তারপরে বুক, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এখানে কি পড়ি আমরা? বই, সেজন্য এটা হচ্ছে ভার্ব। আবার আই বুকড 2 টিকেটস, মানে আমি 2টি টিকিটস কী করেছি? বুক করেছি, তো সেক্ষেত্রে আই বুকড হচ্ছে ভার্ব। আবার হি ইজ এ বুক ওয়ার্ম, এখানে বুক হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, আবার ওয়ার্ম হচ্ছে নাউন। এরপরে আমরা দেখি কাজেই বাক্য ব্যবহারিক না হওয়া পর্যন্ত একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ নির্ণয় করা সম্ভব নয় এবং বাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত মূলত কোনো ওয়ার্ড কোনো পার্টস অফ স্পিচ হয় না। আবার একই ওয়ার্ড একই ফর্মে বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপেও ব্যবহৃত হয়। আবার ওয়ার্ডের ভিন্ন ফর্ম নিয়েও বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হতে পারে, যেমন ড্রাইভ ভার্ব, কিন্তু ড্রাইভার নাউন। আবার এরূপ প্রায় সকল ভার্বের সাথে এর সাফিক্স যোগ করে উহাকে নাউনে রূপান্তরিত করা যায়, যেমন ভার্ব প্লাস হচ্ছে এর। টিচার, টিচ যোগ ইয়ার মানে টিচার, টিচার হচ্ছে নাউন, টিচ মানে হচ্ছে ভার্ব, এর সাথে আমরা কী করলাম? যোগ করছি কি? ইয়ার। ইয়ার মানে হচ্ছে দুইটা মিলে হচ্ছে টিচার, মানে হচ্ছে ভার্ব। আবার আমরা দেখি যেমন হচ্ছে প্লে, প্লেয়ার, প্লেয়ার কি হচ্ছে একটা নাউন, প্লে মানে ভার্ব। সিং, সিং মানে হচ্ছে গাওয়া, গাওয়া হচ্ছে একটা ভার্ব, কিন্তু সিঙ্গার, সিঙ্গার হচ্ছে কি? একটা নাউন। ডান্স, ডান্সার, ডান্সার হচ্ছে একটা নাউন। রাইট মানে লেখা, তারপর এই আর যোগ করে রাইটার হয়েছে, রাইটার হচ্ছে একটা নাউন। স্পিক হচ্ছে বলা, বলা হচ্ছে একটা ভার্ব, কিন্তু ইয়ার যোগ করে আমরা স্পিকার হলো, তো সেটা হচ্ছে স্পিকার কি হচ্ছে একটা নাউন। অর্থাৎ সাফিক্স আর প্রিফিক্স যুক্ত করে কোনো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যায় এবং করা হয়। সাফিক্স এবং প্রিফিক্স আমরা দেখি, যেমন প্রিফিক্স হচ্ছে উপসর্গ, যে লেটার বা ওয়ার্ড সমষ্টি কোনো ওয়ার্ডের শুরুতে যুক্ত হয় উহার কত কটা পরিবর্তন সাধন করে তাকে হচ্ছে প্রিফিক্স বলে। তো আমরা প্রি মানে হচ্ছে কি? পূর্বে, কোনো একটা নাউনের পূর্বে যদি বসে তারপরে যুক্ত করে সেটা হচ্ছে প্রিফিক্স, মানে পূর্বে। আমাদের মনে রাখতে প্রি মানে হচ্ছে পূর্বে, মানে পূর্বের অবস্থান, এর কোনো পূর্ণ অর্থ নেই, যেমন আন, ডিস, মিস, ইন ইত্যাদি। যেমন আমরা প্রিফিক্সের যদি উদাহরণ হিসাবে দেখি, প্রিফিক্স মানে আন, আমরা কী যোগ করলাম? নেসেসারির সাথে আন যোগ করলাম একটা ওয়ার্ড, তো আননেসেসারি মানে অপ্রয়োজনীয়। নে ওয়ার্ড চেঞ্জ হট, একটা বাক্য একটা ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, আবার নতুন একটা ওয়ার্ড তৈরি হয়েছে, যেমন ডিসফেভার, তারপর মিস, ঠিক মানে কি?
টেক মানে নেওয়া, কিন্তু আমরা মিস যোগ করে কি হলো, মিস্টেক মানে হচ্ছে ভুল। আবার যদি আমরা দেখি ইন, তারপর হচ্ছে কারেক্ট, ইনকারেক্ট মানে হচ্ছে ভুল, আর কারেক্ট মানে হচ্ছে সঠিক, কিন্তু ইনকারেক্ট ইন যোগ হয়ে হয়েছে কি তা ভুল। আবার যদি আমরা সাফিক্সের ক্ষেত্রে দেখি, সাফিক্স মানে হচ্ছে যে লেটার বা শব্দ সমষ্টি কোনো ওয়ার্ডের শেষে বা অন্তে যুক্ত হয় উহার কতকাটা পরিবর্তন বা কতটা পরিবর্তন সাধন করে তবে হলেও সাফিক্স বলে। যেমন হচ্ছে প্রিফিক্সের মতো সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা উভয়ই ওয়ার্ডকে ভিন্ন মাত্রা প্রদান করে। যেমন হচ্ছে ওয়ার্ড র্যাপিড, র্যাপিড র্যাপিডলি কী হলো, চেঞ্জ, ওয়ার্ডটা চেঞ্জ হলো, নতুন একটা অর্থ হলো। তারপরে কাইন্ড, আবার কাইন্ডনেস, আবার নতুন একটা অর্থ তৈরি হলো। এক্সামিন, তারপর সংযুক্ত হয় কী হয়েছে, এক্সামিনেশন। কেয়ার, কেয়ারফুল। তো এখানে কি হলো, নতুন একটা ওয়ার্ড তৈরি হলো এবং নতুন একটা অর্থ তৈরি হয়ে গেল। তারপরে আমরা দেখি যেমন শি ইজ এ বিউটি, এখানে বিউটি হচ্ছে নাউন মানে সুন্দর, শি ইজ এ বিউটি। তারপরে শি ইজ এ বিউটিফুল গার্ল, মানে সে সুন্দর একটা মেয়ে। এখানে গার্ল হচ্ছে কি, আবার গার্ল হয়ে গেছে একটা নাউন, আবার সুন্দর, সুন্দর হচ্ছে, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দিস ট্রি বিউটিফাইস দ্য হাউস ইত্যাদি। তো এখানে বিউটিফাইস হচ্ছে কি ভার্ব, ওয়ার্ড নাউন প্রনাউন, তারপর হচ্ছে অ্যাডওয়ার্ডস, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্বস, এগুলো আমরা পরে পড়াবো। যেমন হচ্ছে আমরা দেখে নিই, একটি বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ভূমিকা পালনকারী ওয়ার্ড হচ্ছে নাউন এবং ভার্ব। কি একটা বাক্যে প্রধান দুইটা ভূমিকা পালন করে তারা হচ্ছে নাউন এবং ভার্ব। অ্যাডওয়ার্ড আসে নাউন বা ভার্বকেই কোয়ালিফাই করে, মডিফাই করতে। নাউন বা ভার্ব ছাড়া অ্যাডওয়ার্ডগুলো নিষ্প্রয়োজন। কানেক্টর বিশেষ করে প্রিপোজিশন নাউন ছাড়া ব্যবহৃত হয় না। আবার হচ্ছে কনজাংশন অবশ্য যে কোনো পার্টস অফ স্পিচকে কী করে যুক্ত করে, যেমন আমরা পড়েছিলাম রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিমকে এক করেছে। আবার ইন্টারজেকশন, ভিন্ন ধর্মীয় অর্থ, বাক্যে এর ব্যবহার খুবই কম গুরুত্বপূর্ণ। ওয়ার্ডের সঠিক চরিত্র বুঝে বাক্যে সার্থক প্রয়োগের দক্ষতাই হলো ভাষার দখল। যেমন ভার্বস, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড adverbs are vocabulary what learning. Vocabulary means learning verbs, nouns, adjective and adverbs, preposition, determination, pronouns and conjunction belong to much smaller classes. These words are sometimes called grammatical words. Note, there is also a small class of words called interjection. They include oh and এরপরে আমরা দেখব ফরমেশন অফ সেন্টেন্স। ওয়ার্ডের নেচার বা প্রকৃতি সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এবারে আমরা সেন্টেন্স গঠনের নিয়মগুলো জানার চেষ্টা করি। একটি সেন্টেন্সের মূল অর্ডার হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। একটি সেন্টেন্সে কী হচ্ছে, মূল অর্ডার হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। আমরা এও জেনেছি ভার্বের অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, তবে অবজেক্টও থাকতে পারে, আবার কি করতে পারে, নাও থাকতে পারে। ভার্বকে কে বা কারা প্রশ্ন করে জবাব দেওয়া পাওয়া যায় সাধারণত, সেটাই হচ্ছে সাবজেক্ট। কিন্তু কি এবং কাকে প্রশ্ন করে জবাব পাওয়া যায় সেগুলো হচ্ছে অবজেক্ট। আবার জবাব পাওয়া না গেলে বুঝতে হবে এই ভার্বটির কোনো অবজেক্ট নেই। এছাড়া অন্যান্য কোনো প্রশ্নের জবাব কখনো সাবজেক্ট বা অবজেক্ট হবে না, হবে প্রিপোজিশন এর অবজেক্ট বা অ্যাডভার্ব অবজেক্ট। করিম প্রতিদিন স্কুলে যায়, বাক্যটি যায় শব্দটি হচ্ছে ভার্ব। করিমকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে জবাবটি কি আসে, প্রশ্ন করে দেখি, কে যায়, করিম যায়, কে যায়, করিম যায়, করিম হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ জবাব আসে করিম। সুতরাং করিম বাক্যে ভার্বের সাবজেক্ট।
ইংরেজি বাক্যের সাধারণত সাবজেক্ট ভার্ব এর পূর্বে বসে। সুতরাং ইংরেজি করার সময় প্রথমে সাজাতে হবে করিম যায়, তারপরে কোথায় যায়? স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। স্কুল শব্দটি নাউন, কিন্তু উহা সাবজেক্ট তো নয়, অবজেক্ট নয়, কারণ কি বা কাকে প্রশ্নের জবাব না হলে নাউন কখনো ভার্বের অবজেক্ট হয় না। সুতরাং স্কুল শব্দটির পূর্বে একটি প্রিপজিশন টু বসবে, কারণ নাউন সাবজেক্ট এবং অবজেক্ট না হয়ে ভার্বে ব্যবহৃত হলে প্রিপজিশন দ্বারা উহাকে কানেক্ট করতে হয়। সুতরাং করিম প্রতিদিন স্কুলে যায় বাক্যটিতে ইংরেজি করার সময় সাজাতে হবে করিম যায় স্কুলে প্রতিদিন। এভাবে করিম গোজ টু স্কুল এভরিডে, বা এভরিডে করিম গোজ টু স্কুল। এভরিডে এ ভার্ব হলো অ্যাডভার্ব, উহা সম্পূর্ণ ঘটনাটি বা বাক্যটিকে মডিফাই করে। কি করে? হচ্ছে মডিফাই করে। সুতরাং এ ধরনের বাক্যে অ্যাডভার্বের শুরুতেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে। উহার পূর্বে কোনো প্রিপজিশন বসবে না। কারণ হচ্ছে কি? কারণ আমরা দেখি নাউন ওয়ার্ড বা নাউন ফ্যারেজ ছাড়া অন্য কোনো ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ এর পূর্বে কোনো প্রিপজিশন বসে না। এখন ছেলেরা নিয়মিত বই পড়ে বাক্যটিতে পরীক্ষা করি যে এখানে পরে শব্দটি হলো ভার্ব। কারা পড়ে? ছেলেরা। ছেলেরা কি হচ্ছে? সাবজেক্ট। সুতরাং ছেলেরা হলো সাবজেক্ট। তারপরে আবার কি পড়ে? বই পড়ে। বই কি হলো? অবজেক্ট। ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্বের এবং ভার্বের পরে অবজেক্ট বসে। সুতরাং ইংরেজি করার সময় বাক্যটি দাঁড়াবে ছেলেরা পড়ে বই নিয়মিত। যেমন বাক্য কাঠামো বা স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে অ্যাডভার্বায়াল। বাক্যটিতে ইংরেজি করলে দাঁড়ায় দ্য বয়েজ রিড বুকস রেগুলারলি। দ্য বয়েজ মানে ছেলেরা, রিড বুকস বই পড়ে রেগুলারলি। আমরা আরও একটি বাক্য দিয়ে পরীক্ষা করি। রহিম আমেনাকে একটি কলম দিয়েছিল। এ বাক্যে ভার্বকে কে ছিল? কে দিয়েছিল? দিয়েছে রহিম। সুতরাং রহিম হচ্ছে কি? রহিম হচ্ছে সাবজেক্ট। আবার কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? তাকে হচ্ছে অবজেক্ট, মানে আমেনাকে দিয়েছিল। এই বাক্যে দুটি অবজেক্ট, কারণ কি এবং কাকে দুটি প্রশ্নের জবাবই অবজেক্ট। তবে কি প্রশ্নের জবাব একটি কলম, ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে প্রশ্নের জবাবে আমেনা ইনডিরেক্ট অবজেক্ট হলো ভার্ব। এরপরে অবজেক্ট সাজানোর সময় ইনডাইরেক্ট অবজেক্টকে ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসাতে হবে। যেমন শুধুমাত্র কি এবং কাকে প্রশ্নের জবাবই অবজেক্ট, অন্য কোনো প্রশ্নের জবাব অবজেক্ট হয় না। কি প্রশ্নের জবাব ডিরেক্ট অবজেক্ট এবং কাকে প্রশ্নের জবাব ইনডাইরেক্ট অবজেক্ট। ইংরেজি বাক্যে ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে বসে। সুতরাং ইংরেজি করার সময় বাক্যটিতে সাজাতে হবে রহিম দিয়েছিল আমেনাকে একটি কলম। তো সাবজেক্ট প্লাস ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। যেমন রহিম গেভ আমেনা এ পেন। রহিম দিয়েছিল আমেনাকে একটি কলম। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, আমেনা কে। নাউনের সাথে বাংলায় কে বিভক্তি থাকলেও ইংরেজিতে এর পূর্বে প্রিপজিশন বসবে না, কারণ আমেনাকে শব্দটিতে ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট কোনো প্রিপজিশন নেয় না। তবে ইনডাইরেক্ট অবজেক্টকে ডিরেক্ট অবজেক্টে সাজালে ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে প্রিপজিশন বসাতে হবে। যেমন আমরা দেখতে পারি উপর বাক্যটিতে আমরা এভাবে লিখতে পারি, যেমন হচ্ছে রহিম গেভ এ পেন টু আমেনা। রহিম গেভ মানে দিয়েছে একটি পেন, একটি কলম দিয়েছে। কাকে? আমেনাকে দিয়েছে। এখানে কি হচ্ছে? টু বসানো হয়েছে, আর টু হচ্ছে প্রিপজিশন। এরপরে আমরা সংক্ষেপে একটা ব্যাখ্যা দেখি, যেমন হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় ভার্ব প্রশ্ন কে অথবা কারা, আবার হচ্ছে প্রশ্ন কি, ডিরেক্ট অবজেক্ট কাকে, ইনডাইরেক্ট অবজেক্ট। কে বা কারা দ্বারা প্রশ্ন যদি করে থাকে যে কে দিয়েছে কলমটা, কে দিয়েছে, কি দিয়েছে? রহিম। ধরি আমরা রহিম দিয়েছে। রহিম হচ্ছে যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন সাবজেক্ট,
আবার কাকে দিয়েছেন, কাকে দিয়েছেন, সে হচ্ছে অবজেক্ট। আবার যদি আমরা বলি যে কি দিয়েছেন, কি দিয়েছেন, কলম, ডিরেক্ট অবজেক্ট। তাই দুইটি হচ্ছে অবজেক্ট কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, আবার যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে সাবজেক্ট। অন্যান্য যে কোনো প্রশ্ন জবাব নাউনের হলে নাউনের পূর্বে প্রিপোজিশন বসবে, অর্থাৎ প্রিপোজিশন অবজেক্ট হবে আর সাবজেক্ট নাউন না হলে অ্যাডভার্ব এলস। সুতরাং প্রথমে ভার্ব চিনতে হবে, তারপরে ভার্বকে কে প্রশ্ন করে সহজেই সাবজেক্ট অবজেক্ট বের করে বাক্যটিতে ইংরেজিতে রূপান্তর করা সম্ভব। সেন্টেন্স সাজাতে হবে ভার্ব প্লাস আইও প্লাস ডিও প্লাস পিও। অ্যাডজেক্টিভ যেমন শুধুমাত্র মনে রাখতে হবে আইও যদি ডিও এর পরে যায় তবে অবশ্যই প্রিপোজিশন হয়, ডিও এর পরে নাউন প্রিপোজিশন দ্বারা কানেক্ট হয়। কি বা কাকে প্রশ্ন, প্রশ্নের জবাব ছাড়া অন্য কোনো প্রশ্নের জবাবই ভার্বের অবজেক্ট হবে না। যদি কি বা কাকে প্রশ্ন করে জবাব না পাওয়া যায় তবে বুঝতে হবে এ বাক্যে ভার্বের কোনো অবজেক্ট নেই, তখন উহা ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর একটি অবজেক্ট যদি থাকে তবে উহা ট্রান্সিটিভ ভার্ব। নিচে দুই ধরনের ভার্বকেই দেখানো হলো, যেমন ট্রান্সিটিভ ভার্ব সকর্ম, যে ভার্বের কর্ম বা অবজেক্ট থাকে, ভার্ব উইথ অবজেক্ট। ক্রিয়া একটি বা দুইটি অবজেক্ট থাকে। ইন্ট্রান্সিটিভ ভার্ব যেমন অকর্মক্রিয়া, যে ভার্বের ডিরেক্ট বা ইনডাইরেক্ট কোনো অবজেক্টই থাকে না। আবার ভার্বে উইদাউট অবজেক্ট বা কি বা কাকে প্রশ্নের জবাব থাকে না। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের ক্লাসটি কেমন লেগেছে, আপনারা পরবর্তী ক্লাস কোন কোন আলোচনা নিয়ে চান। তো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।